এদিকে আসো। আরে আরেকটু কাছে আসো। এই যে টপিকটা দেখতেছো সিরাজউদ্দৌলা, এই সিরাজউদ্দৌলা থেকে এইচএসসি বলো আর তোমার কলেজের যে কোনো পরীক্ষা বলো, কত মার্ক কমন পাবা জানো? 14 মার্ক কমন পাবা। একটা সিকিউ 10 আর 4টে এমসিকিউ 4, মোট 14। আজকের এই ভিডিওতে তুমি তোমার এই 14 মার্ক এনশিওর করো। পাশাপাশি এই ভিডিওতে সিরাজউদ্দৌলা নাটকের যতগুলো গুরুত্বপূর্ণ দিক রয়েছে সবগুলো সম্পর্কে জানবে, প্লাস এটার মূল ভাব সম্পর্কে জেনে যাবে। শুধুমাত্র তাই নয়, এই নাটক থেকে কোন কোন জায়গা থেকে তোমার প্রশ্ন আসতে পারে সে বিষয় জানতে পারবে। তাহলে চলো দেরি না করে এখনই শুরু করি। সিরাজউদ্দৌলা নাটকটি পড়তে গেলে প্রথমে আমাদের যে বিষয় সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে নবাব সিরাজের দেশপ্রেম। আমরা এদিকে যদি তাকাই, নবাব সিরাজ যখন ক্ষমতায় বসলেন, ক্ষমতায় বসার পরে তিনি কিন্তু মহা গুরুত্বপূর্ণ একটি কাজ করেন, সেটা হচ্ছে গিয়ে ইংরেজদের কাছ থেকে কলকাতা যে দুর্গটা ছিল সেই দুর্গটা তিনি আসলে দখল করে নেন। কেন তিনি আসলে দখল করেছিলেন? কারণ এই যে ইংরেজরা ছিল, ইংরেজরা নানানভাবে আমাদের যে বাঙালি ব্যবসায়ীরা রয়েছে বা কৃষকরা রয়েছে তাদের সাথে জোর জুলুম করে তাদের বিরুদ্ধে যে কাজ করছিল, এবং আমাদের বাঙালি কৃষকরা ব্যবসায়ীরা কোনো প্রকার লাভই করতে পারছিল না। এরকম একটা জায়গা থেকে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের বিরুদ্ধে নানান রকম বিধিনিষেধ আরোপ করেন, এবং এখান থেকে আমরা দেখি তার মাঝে দেশপ্রেমের বিষয়টি ফুটে উঠেছে। তার বিপরীতে আরো একটা বিষয় এখানে রয়েছে, সেটা হচ্ছে পলাশীর প্রান্তরে নবাব সিরাজ যখন বুঝতে পেরেছিলেন তার পরাজয় একদম সুনিশ্চিত, ঠিক তখন তিনি কিন্তু আসলে যুদ্ধের ময়দান ছাড়তে চাননি, এবং দেখা গিয়েছে যে শেষ মুহূর্তে এসে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে তার আরো কিছুক্ষণ টিকে থাকা দরকার, এবং পরবর্তীতে ইংরেজদের বিরুদ্ধে আরেকটা যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করা দরকার। তখনই আসলে নবাব সিরাজ যে যুদ্ধের ময়দান রয়েছে, যুদ্ধের ময়দান ছেড়ে মুর্শিদাবাদে ব্যাক করা শুরু করেন। তাই এরকম একটা জায়গায় আমরা নবাব সিরাজের দেশপ্রেমের বিষয়টি দেখতে পাই। যদিও তিনি দেশপ্রেমিক ছিলেন, কিন্তু তার যে মন্ত্রী পরিষদ ছিল সেই মন্ত্রী পরিষদের একটা বড় অংশ ছিল বিশ্বাসঘাতক। এর মধ্যে অন্যতম একজন ব্যক্তি হলেন মীর জাফর। এই যে মীর জাফর রয়েছেন, মীর জাফরের একটা ইচ্ছা ছিল। সেই ইচ্ছাটা কি? ইচ্ছাটা হচ্ছে সে একদিন না একদিন বাংলা, বিহার, উড়িষ্যার যে মসনদ রয়েছে সেই মসনদে বসবে, সিরাজের মতো তিনিও নবাব হবেন। কিন্তু দেখা গেছে যে সিরাজউদ্দৌলার যে নানা ছিলেন নবাব আলীবর্দী খান তার মৃত্যুর আগ দিয়ে সিরাজকে তার পরবর্তী উত্তরাধিকারী ঘোষণা করেন, এবং এই জিনিসটা মীর জাফর আর মেনে নিতে পারেন না, কারণ তার ইচ্ছা ছিল সিরাজের জায়গায় তিনিই আসলে নবাব হবেন। পরবর্তীতে দেখা যায় যে মীর জাফর তার এই ইচ্ছা পূরণের উদ্দেশ্যে আমাদের যে ইংরেজরা ছিল ইংরেজদের সঙ্গে হাত মিলায়, এবং হাত মিলিয়ে সিরাজের এগেনস্টে যে কাজ করা শুরু করে। এর পাশাপাশি তার মন্ত্রী পরিষদের অন্যান্য যে সকল সদস্যরা ছিল তারাও অর্থের লোভে বা ক্ষমতার লোভে নবাব সিরাজের বিরুদ্ধচারণ করা শুরু করে। এইটা গেল সিরাজউদ্দৌলার যে সকল মন্ত্রী পরিষদ ছিল তাদেরই বিশ্বাসঘাতকতা। এর পাশাপাশি নবাব সিরাজউদ্দৌলা পরিবারের মানুষজনের কাছ থেকেও কিন্তু বিশ্বাসঘাতকতা পেয়েছিল। দেখা যায় যে তার আপন খালা ঘসিটি বেগম এই নবাব সিরাজের বিরুদ্ধে যে কাজ করে, ইংরেজদের সঙ্গে হাত মেলায়, কারণ তিনি চাচ্ছিলেন না সিরাজউদ্দৌলা আর বাংলার মসনদে থাকুক। কিন্তু এত সকল বিশ্বাসঘাতকতার বিষয়টা কি সিরাজ আদৌ জানতো? হ্যাঁ, উত্তর হচ্ছে হ্যাঁ, সিরাজ জানতো, সিরাজ বুঝতেও পারতো। কিন্তু দেখা যায় যে সিরাজের মধ্যে যে অপরিপক্কতা ছিল বা তার বয়স কম হবার কারণে তার ভিতরে ওরকম দূরদর্শী দৃষ্টি ছিল না। এই জন্য দেখা গেছে যে এত বিশ্বাসঘাতকতা হচ্ছে এই ব্যাপারে জানা সত্ত্বেও সিরাজউদ্দৌলা তার অপরিপক্কতার কারণে দিন শেষে সবার উপরেই ভরসা করে। সিরাজ জানতো মীর জাফর পলাশীর যুদ্ধে কোনো প্রকার সাহায্য করবে না, কিন্তু তারপরও সিরাজউদ্দৌলা মীর জাফরের উপরে বিশ্বাস রাখে, এবং শুধুমাত্র তাই না, তার আন্ডারে অনেক বড় একটা সৈন্যবাহিনী দিয়ে দেয়। কারণ সিরাজ ভেবেছিল যখন মীর জাফর দেখবে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত যাচ্ছে, তখন যে মীর জাফর রয়েছে মীর জাফর সিরাজের হয়ে যুদ্ধ করবে। কিন্তু দিন শেষে এমনটা হয় না, এবং সিরাজের জন্য বরণ করে নিতে হয় এক বড় রকমের পরাজয়। এবং এইখানে এত কিছু ঝামেলার মধ্যে সিরাজের ভেতরের এগেনস্টে রয়েছে বিশ্বাসঘাতকতা, সিরাজের মধ্যে রয়েছে অপরিপক্কতা, এইগুলোর একটা সুন্দর সুযোগ নেয় এই আমাদের ইংরেজরা। তারা চতুরতার মাধ্যমে যারা সিরাজের এগেনস্টে বিশ্বাসঘাতকতা করতে চাচ্ছিল তাদেরকে অর্থ দেওয়ার লোভ দেয়, ক্ষমতা দেওয়ার লোভ দেয়, এই জিনিসগুলো সে করে। এবং সিরাজের মৃত্যুর পরে দেখা যায় যে
আমাদের এই বাংলার শাসনভার কাকে দেয়? ওই সে মীর জাফরকে, যে আসলে বাংলার নবাব হতে চেয়েছিল। বরং এখানে যে জিনিসটা প্রমাণ করে তারা, সেটা হচ্ছে মীর জাফরকে ক্ষমতা দিয়ে দেবার মাধ্যমে মীর জাফর হয়ে যায় ইংরেজদের আন্ডারে একটা খেলার পুতুল, এবং এই পুতুলকে তোমার কন্ট্রোল করে থাকে ইংরেজরা। এবং এটাই আমরা সম্পূর্ণ নাটকের শেষাংশে দেখতে পাই। এই নাটকের সবচেয়ে করুণ হৃদয় বিদারক যে ঘটনাটা ঘটে, সেটা একদম ঘটে শেষ দৃশ্যে এসে। সেখানে আমরা দেখি যে মোহাম্মদী বেগ আসলে সিরাজকে হত্যা করতে আসে। আর এই মোহাম্মদী বেগকে সিরাজের বাবা এবং মা ছোটবেলায় এক জায়গায় কুড়িয়ে পেয়েছিল এবং তাকে লালন পালন করেছিল। মোহাম্মদী বেগ সিরাজের বাবা মায়ের কাছ থেকেই প্রথম জীবনের শিক্ষা পেয়েছিল এবং পরবর্তীতে কর্মও পেয়েছিল বা কাজ পেয়েছিল। কিন্তু দিন শেষে দেখা যায় যে তৎকালীন সময়কার হিসাব অনুযায়ী 10,000 টাকার বিনিময়ে আমাদের মোহাম্মদী বেগ নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করার জন্য যে কাজটি দেওয়া হয়েছিল সে কাজটি গ্রহণ করে। এবং মোহাম্মদী বেগ এত উপকার পেয়েছিল সিরাজের বাবা মায়ের কাছ থেকে, সেই উপকারের উপকার আর স্বীকার করে না, বরং নিজের হাতে নৃশংসভাবে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে। তো স্টুডেন্ট, এই ছিল আমাদের সিরাজউদ্দৌলার মূল ভাব তো শেষ। এখন তো বারবার প্রশ্ন করবা, ভাইয়া এত বড় নাটক কোন জায়গা থেকে প্রশ্ন আসে বলে দেন। বলছি শোনো, নবাব সিরাজউদ্দৌলা নাটক থেকে এই যে বিশ্বাসঘাতকতা পার্টটা রয়েছে, এখান থেকে সবচেয়ে বেশি সিকিউ এসে থাকে। এবং আরেকটা পার্ট আসে যে উপরের যে উদ্দীপকটা দেওয়া রয়েছে, উদ্দীপকের কি সব দিক এসেছে কি আসে নাই এরকম। সো এই দুটা জিনিস বেশ ভালো করে মনে রাখবা, ইনশাআল্লাহ এই টপিক থেকে আসা কোনো সিকিউরিটি তুমি আটকাবা না। তো স্টুডেন্টস, এই ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট সেকশনে। আর হ্যাঁ, এরপরে কোন টপিকের ভিডিও চাও সেটাও জানিয়ে দিও। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সেভ করে রাখো।